একজন মন্ত্রীর ছেলে হঠাৎ করেই কলেজ শেষে নিখোঁজ হয়ে যায়। এই কেসের তদন্ত যখন সৎ ও সাহসী একজন অফিসারের হাতে তুলে দেওয়া হয়, তখন এক বিস্ময়কর রহস্য সামনে আসে। জানা যায় ছেলেটিকে শেষবার দেখা গিয়েছিল একটি বিএমটিসি বাসে, কিন্তু সেই বাসটি ২৫ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন জাগে ২৫ বছর পর কিভাবে সেই বাস আবার ফিরে এলো এবং কেন একের পর এক মানুষ রহস্যজনকভাবে মারা যাচ্ছে। অনেকে দাবি করে এই সব কিছু ঘটাচ্ছে ওই দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের অশান্ত আত্মারা। বন্ধুরা, তাহলে কি সত্যি এর পেছনে রয়েছে কোনো সুপারন্যাচারাল শক্তি, নাকি এটা আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে একটি মুখোশের পেছনে এবং সেই ২৫ বছর আগের বাস দুর্ঘটনার অজানা রহস্যের মধ্যে, যেটা জানতে পারলে আপনার গা শিউরে উঠবে। বলছিলাম, সম্প্রতি মুক্তি পাওয়া কান্নাডা মিস্ট্রি থ্রিলার মুভির কাহিনী, যার নাম হলো রুদ্রা গারুদা পুরানা। মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। সিনেমার শুরুতে আমরা দেখি একজন লোক কালকির পূজা করছে এবং একই সাথে কালো জাদু করছে। এদিকে রাতের অন্ধকারে দুইজন বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় কালো জাদু করা লোকটি একটি পুতুলে একটি পিন ঢুকিয়ে দেয়। এরপরই বাইক আরোহীদের ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তারা গুরুতরভাবে আহত হয়, আর ঠিক তখনই সেখানে একটি মেয়ের আত্মা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ধরে গিয়ে সেই দুজনের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এরপর দেখানো হয় একটি স্কুল, যেখানে অনেক বাচ্চারা পড়াশোনা করছিল। ছুটি হওয়ার সময় তাদের মা বাবা এসে তাদেরকে নিয়ে যায়। একজন সিঙ্গেল বাবা তার মেয়ের জন্য বাইরে অপেক্ষা করছিল, কিন্তু তখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এবং স্কুল বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে, যার কারণে তার মেয়ে বাইরে আসতে পারে না এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই বাবা মেয়ের মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই ঘটনার কিছুক্ষণ পর সাংবাদিকরা এসে জানায় যে এই স্কুল বিল্ডিংটি মাত্র ৫ বছর আগে তৈরি করা হয়েছিল। এত অল্প সময় বিল্ডিং ধসে পড়া থেকেই বোঝা যায় নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছিল। এইভাবে নিম্নমানের কাজ করে ঠিকাদার আর রাজনীতিবিদেরা নিজেদের পকেট ভরলেও নিরীহ মানুষের প্রাণ যায় তাদের লোভের কারণে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করতে থাকে এবং এই দৃশ্য এখানেই শেষ হয়। দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় আদালতে। সেখানে গুটকা রমেশ নামের একজন অপরাধী আইনজীবীর পোশাক পরে গোপনে আদালতে ঢোকার চেষ্টা করে, কারণ সে কনফিডেন্ট ছিল যে সে অপরাধী হলেও জামিন পেয়ে যাবে। কিন্তু তখনই আসে গল্পের নায়ক, ইনভেস্টিগেশন অফিসার রুদ্র। সে তার টিম সহ রমেশকে আদালতে ঢোকার আগেই ধরে ফেলে এবং গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু লোক লুকিয়ে এই ঘটনা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে মন্ত্রী হীরালালকে ফোন করে জানিয়ে দেয়। এরপর মন্ত্রী হীরালাল ফোন করে এসিপি নারায়ণকে এবং বলে, গুটকা রমেশ আমার ডান হাত, তোমাদের লোকেরা তাকে ধরে ফেলেছে, দ্রুত তাকে জীবিত আমার বাসায় পাঠিয়ে দাও, নইলে তোমাদের কাউকে আমি ছাড়ব না। কিন্তু এসিপি তখন কিছু বলতে পারে না। এরপর সে রুদ্রকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রুদ্র ইচ্ছাকৃতভাবে ফোন রিসিভ করে না। পথে রুদ্র ও তার টিম একটি ধাবায় খেতে থামে, কিন্তু হঠাৎ করে গুটকা রমেশের লোকজন তাকে ছাড়াতে এসে পুলিশের উপর হামলা চালায়। রুদ্র তখন সবাইকে ভালোভাবে জবাব দেয় এবং গুটকা রমেশকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে ১০ বছরের একটি শিশুর সাথে এমন জঘন্য কাজ করতে পারলে? তোমার লজ্জা বা ভয় কিছুই হয়নি? রমেশ নির্লজ্জভাবে বলে, আমার এসব কিছুতে কিছু যায় আসে না, শুধু আমার নতুন মাল চাই। আর তোমরা আমাকে মারতেও পারবে না, কারণ আমার পেছনে বড় বড় লোক আছে, তারা তোমাদেরকে শেষ করে দেবে। তখন রুদ্র বলে, তুই যা করেছিস তা একটা বড় পাপ, এর শাস্তি তোকে নরকে নয়, এখানেই পেতে হবে। এরপর গুটকা রমেশ পালানোর চেষ্টা করলে রুদ্র তাকে গুলি করে মেরে ফেলে। এই এনকাউন্টার করার কারণে রুদ্রর বিরুদ্ধে তদন্ত কমিটি বসানো হয়। কমিটির লোকেরা তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে পারমিশন দিয়েছে এনকাউন্টার করার? অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণ হলে সে শাস্তি পেত, তাহলে তোমাকে তাকে শাস্তি দেওয়ার কি দরকার ছিল? এই প্রশ্ন করা হলে রুদ্র উত্তর দেয়, স্যার আমাকে ক্ষমা করে দিন, কিন্তু কোনো মেয়ের সঙ্গে অন্যায় করা লোককে আমি জীবিত ছাড়তে পারি না। এই কেসে অনেক বড় বড় লোক জড়িত, আর আদালতে হাজির করলেও সে নির্দ্বিধায় ছাড়া পেয়ে যেত। আপনিও বুঝতেন
যদি এই ঘটনা আপনার নিজের মেয়ের সঙ্গে ঘটত। তবে কমিটির সদস্যরা রুদ্রের কোনো কথাই শুনতে চায় না, এমনকি তার সিনিয়র অফিসার এসিপিকেও ধমক দেয়। এরপর রুদ্রকে ব্যাঙ্গালোর থেকে বদলি করে মাইসোরে পাঠানো হয়, তাও ব্যাংকিং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে, যেখানে ইনভেস্টিগেশনের কোনো কাজই নেই। রুদ্র মাইসোর আসার পর 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু কোনো কেস না থাকার কারণে সে একঘেয়েমিতে ভুগছিল। এই সময় রুদ্রর কনস্টেবল গোবিন্দার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। গোবিন্দা একদিন তাকে বলে, স্যার আপনার তো বিয়ের বয়স হয়েছে, কাউকে খুঁজে দেখা উচিত, চাইলে আমি এক মেয়েকে চিনি, আপনার সঙ্গে দেখা করিয়ে দিতে পারি। রুদ্র রাজি হয়ে যায় আর তারা সেই মেয়ের সঙ্গে দেখা করতে যায়। ক্যাফেতে সেই মেয়েটি, যার নাম দিব্যা, সেখানে আসে সঙ্গে একটি ছোট মেয়েকে নিয়ে। রুদ্র দিব্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, কিন্তু হঠাৎ সেই ছোট মেয়েটি দিব্যাকে মা বলে ডাকে। তখন সবাই ভাবে দিব্যা হয়তো আগে বিয়ে করেছিল এবং সেই মেয়েটি তার সন্তান। রুদ্র বলে, কোনো সমস্যা নেই, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসবো, এতে আমার কোনো আপত্তি নেই। তখন দিব্যা হেসে বলে, আরে না না, আপনি ভুল বুঝছেন, এটা আমার মেয়ে না, আমার বোনের মেয়ে, ও আমাকে মা বলেই ডাকে। এই কথা শুনে রুদ্র খুব খুশি হয় এবং দুঃখ প্রকাশও করে। তখন ছোট মেয়েটি ওয়াশরুমে যাওয়ার বায়না করে, তাই দিব্যা তাকে নিয়ে যায়। ঠিক সেই সময় রুদ্রের কাছে একটি জরুরি কল আসে এবং তাকে তৎক্ষণাৎ চলে যেতে হয়। দিব্যা বাইরে এসে দেখে রুদ্র নেই, সে না বলেই চলে গেছে, এমনকি বিলও দেয়নি। এতে দিব্যা একটু বিরক্ত হয়। এরপর আমরা দেখি এমএলএ সেটিকে, সে বাড়িতে ফিরছে আর ঠিক তখনই মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় আপনার পার্টিতে কিছু অশান্তি চলছে আর সেটা আপনার কারণেই। 50 জনেরও বেশি এমএলএ আপনাকে সমর্থন করছে, আপনি কি মন্ত্রী হতে চান? সেটি উত্তর দেয়, হ্যাঁ, অনেক এমএলএ আমার পাশে আছে, ভবিষ্যতে কি হবে সেটা আপনারা দেখতে পাবেন। এরপর সে মিডিয়াকে উপেক্ষা করে ভেতরে চলে যায় এবং পরিবারের সঙ্গে খেতে বসে। আমরা তখন তার ছেলে মনুকে দেখি, যাকে সেটি খুব ভালোবাসে। সে মনুকে বিদেশ বা যেখানেই খুশি ঘুরতে যাওয়ার অনুমতি দেয়। এরপর আমরা দেখি রাতের বেলায় একজন মুখোশ পরা ব্যক্তি আবারও কালো জাদু করছে। এমএলএ সেটির বাড়ির জানালা ভেঙে কিছু একটা ছুঁড়ে ফেলে। সেটি বাইরে গিয়ে দেখে মাটিতে একটা কাগজ পড়ে আছে, যার ওপর সংস্কৃতে কিছু লেখা। সে সঙ্গে সঙ্গে নিচের ওয়াচম্যানকে ডেকে এনে আশেপাশে খোঁজ করতে বলে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। মনে হচ্ছিল এটা কোনো সতর্ক বার্তা। পরদিন দেখা যায় দিব্যা হেলমেট ছাড়া বাইক চালিয়ে কোথাও যাচ্ছে। ট্রাফিক পুলিশ তাকে থামায়, কিন্তু সেই পথ দিয়ে রুদ্রও যাচ্ছিল। সে দিব্যাকে দেখে তাকে ফাইন থেকে বাঁচিয়ে দেয়। তারপর তারা একসঙ্গে কফি খেতে যায়, অনেক কথাও হয়। রুদ্র আগের দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। তারা সিদ্ধান্ত নেয় প্রথমে ভালো বন্ধু হবে, তারপর সম্পর্ক এগোবে। এরপর তাদের একসাথে সময় কাটানো, ঘোরাফেরা, প্রেমের আলাপ শুরু হয় এবং একসময় তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর তারা এঙ্গেজমেন্টও করে ফেলে। এরপর আমরা দেখি এসিপি কুলকার্নি রুদ্রকে ডেকে পাঠায়। সে এক চমকপ্রদ খবর দেয়, এমএলএ সেটির ছেলে মনু নিখোঁজ হয়ে গেছে। এটা একটা হাই প্রোফাইল কেস, তাই আমি তোমাকেই এই কেসের জন্য বেছে নিয়েছি। আমি জানি তুমি একজন মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির পুলিশ অফিসার, তবে এই কেসটা আমাদেরকে আনঅফিসিয়ালি হ্যান্ডেল করতে হবে। রুদ্রের এটা অদ্ভুত লাগে। সে জিজ্ঞাসা করে, আমরা এটাকে অফিসিয়ালি কেন হ্যান্ডেল করতে পারছি না? তখন এসিপি ব্যাখ্যা করে, এটা একজন পলিটিশিয়ানের ছেলে। যদি এই খবর বাইরে ছড়িয়ে পড়ে তাহলে মিডিয়াতে তীব্র বিতর্ক শুরু হবে। বিরোধী দলও বড় কেলেঙ্কারি করার চেষ্টা করবে। তাই আমাদের চুপচাপ ওই ছেলেটিকে খুঁজে বের করতে হবে। কোনোভাবেই তাকে খুঁজে আনো, তাহলে তোমার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো সরিয়ে তোমাকে প্রমোশন দেওয়া হবে। এই কথা শোনার পর রুদ্র সরাসরি এমএলএ সেটির সঙ্গে দেখা করতে যায়। সেটি বলে, আমি জানি না আমার ছেলে কোথায় হারিয়ে গেছে। যদি কেউ তাকে অপহরণ করত তাহলে এখন পর্যন্ত কোনো ফোন চলে আসতো, কিন্তু তেমন কিছুই হয়নি। রাজনীতিতে থাকার কারণে আমার অনেক শত্রু আছে, কিন্তু যাই হোক, তোমাকে খুব তাড়াতাড়ি আমার ছেলেকে খুঁজে বের করে আনতে হবে। এরপর রুদ্র সেটির স্ত্রীর সঙ্গে কথা বলে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে কলেজ যাওয়ার সময় মনু নিজের গাড়ি নিয়ে বের হয়েছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে ফিরে আসেনি। আমরা অনেকবার কল করেছি, কিন্তু ফোন বন্ধই পাচ্ছি। তারপর রুদ্র মনুর কলেজে গিয়ে তদন্ত করে। প্রিন্সিপাল জানায়, মনু কলেজে ঠিকমতো আসতো না, বরং বাইরেই ঘোরাফেরা করত। তার 2 জন ঘনিষ্ঠ বন্ধু আছে, রমেশ আর সুরেশ। ওদের থেকে হয়তো কিছু জানতে পারবেন। রুদ্র এরপর রমেশ ও সুরেশের সঙ্গে দেখা করে মনু সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা ভয়ে ভয়ে জানায়, কিছুদিন আগে স্পোর্টস অ্যাক্টিভিটির সময় মনুর চোখে পড়ে রানী কলেজের একটি মেয়েকে। তার নাম হলো কাব্যা। মনু তাকে খুব পছন্দ করে এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়।
একদিন এক বদমাস ছেলে তার পথ আটকে দেয় এবং তার মুখে অ্যাসিড ছুটতে যায়, কারণ কাভিয়া তাকে রিজেক্ট করেছিল। তখন মনু সেখানে গিয়ে ছেলেটিকে খুব মারধর করে। এরপর থেকেই কাভিয়ার সঙ্গে মনুর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা প্রায় একই সঙ্গে বাসে যেত। একদিন আমরা সকালের দিকে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করতে যাই। ঠিক তখন একটা বাস আসে, তাতে মনু ও কাভিয়া একসঙ্গে উঠে পড়ে। আমরা একটু দেরিতে পৌঁছাই, তাই বাসটা ছেড়ে দেয়। বাসটি ছিল কাবেরী এক্সপ্রেস, আর বাসের নাম্বার হলো 17A। এরপর থেকে আমরা মনুকে আর দেখিনি। রুদ্র এরপর তাদেরকে ছেড়ে দেয় এবং কনস্টেবল গোবিন্দকে বলে, তুমি বাস ডিপোতে গিয়ে সেই বাস সম্পর্কে খোঁজ করো। আমি রানী কলেজে গিয়ে কাভিয়া সম্পর্কে জানার চেষ্টা করছি। রুদ্র রানী কলেজে গিয়ে দেখে কাভিয়া বা দিব্যা নামে কোনো মেয়েই বর্তমানে সেখানে পড়ে না। কমার্স, আর্টস, সায়েন্স সব রেজিস্ট্রেশন খুঁজে দেখেও কাভিয়া নামটি পাওয়া যায় না। এটা দেখে রুদ্র একেবারে হতবাক হয়ে যায়, ভাবে এটা কিভাবে সম্ভব। অন্যদিকে গোবিন্দ বাস ডিপোতে গিয়ে খোঁজ খবর নিয়ে একটি চমকপ্রদ তথ্য পায়। সে রুদ্রকে ফোনে জানায়, স্যার, সকাল 10টার দিকে ছাড়ার মতো কাবেরী এক্সপ্রেস নামে কোনো বাস এখন আর চলে না। ওই ধরনের বাস 25 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এরপর রুদ্র খোঁজ নিতে যায় সেই রাজেশ নামে ছেলেটিকে, যে কাভিয়ার উপর অ্যাসিড ছুটতে চেয়েছিল। এক এলাকার গুন্ডার কাছ থেকে জানতে পারে রাজেশ তো 2 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে কাভিয়ার সঙ্গে রাজেশের ঝগড়া কিভাবে হয়েছিল? রুদ্র কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। এরপর সে আবার মনুর 2 বন্ধুকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। রুদ্র বলে, তোমাদের সব কথা যাচাই করে দেখেছি, কিন্তু একটাও সত্য নয়, এমন কিছুই ঘটেনি। তখন ছেলেরা ভয়ে ভয়ে বলে, স্যার, আমরা সব সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, আমরা কোনো মিথ্যা কথা বলিনি। রুদ্র কঠিন গলায় বলে, ঠিক আছে, আমি তোমাদের কন্ট্যাক্ট হিস্ট্রি আর ওই রাস্তাগুলোর সিসিটিভি ফুটেজ খুঁজে দেখব। যদি মিথ্যা ধরা পড়ে তাহলে তোমাদের পেছনটা গরম করে ছাড়ব। এই কথা শুনে ছেলেরা ভয়ে ভয়ে চলে যায়। রুদ্র এবার এক জার্নালিস্টকে ডেকে আনে, যার নাম যোশী, যে তার ইনফর্মার। রুদ্র তাকে বলেছিল দেবী শেঠির সম্পর্কে তথ্য বের করতে। যোশী জানায়, শেঠির পরিবার আগে ব্যাঙ্গালোরে থাকতো, তাদের কেউ রাজনীতিতে ছিল না, কিন্তু বহু অপরাধ করার পর সে এখানে এসে পৌঁছেছে। সেই রুদ্রকে 3 জন লোকের ছবি দেখায়। প্রথম জন এমএলএ শেঠির অবৈধ ব্যবসার দেখাশোনা করে, দ্বিতীয় জন হলো শেঠির ডান হাত, সব কাজে তাকে সাহায্য করে, কিন্তু কিছুদিন আগের রাতে এক অ্যাক্সিডেন্টে সে মারা যায়। আর তৃতীয় জন হলো শেঠির শত্রু, বিরোধী দলের নেতা। মনু নিখোঁজ হওয়ার পর শেট্টি এই লোককে ফোনে হুমকি দেয় এবং জিজ্ঞাসা করে, তুই কি আমার ছেলেকে গায়েব করেছিস? কিন্তু সেই লোক জবাবে বলে, আমি এমন কাজ করিনি। সে কখনোই কারো পেছন থেকে আঘাত করে না। যদি সে সত্যি শেঠির থেকে প্রতিশোধ নিতে চাইতো তাহলে সামনে থেকে তাকে আক্রমণ করত। অর্থাৎ শেঠির ছেলে মনুর নিখোঁজ হওয়ার পেছনে তারও কোনো হাত নেই। যোশী জানায়, তবে একজন শত্রু ছিল, কিন্তু সে এখন জেলে আছে। 2 বছর আগে একটি ঘটনা ঘটেছিল। এক মিটিংয়ে বহু মানুষের সামনে সুভাষ মাথুর নামে একজন ব্যক্তি এমএলএকে চপ্পল ছুঁড়ে মেরেছিল। সুভাষ একসময় সেটির দলেরই সদস্য ছিল, কিন্তু এখন সে নিজের গ্রামে চাষাবাদ করে। রুদ্র এই দ্বন্দ্বের কারণ জানতে সঙ্গে সঙ্গে সুভাষের গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সুভাষ চাষাবাদ করছে। রুদ্র বলে, আপনার সঙ্গে সেটির এমন শত্রুতা কেন? তখন সুভাষ সবকিছু খুলে বলে। সে জানায়, কয়েক বছর আগের ঘটনা। এমএলএ শেঠি মিল ফ্যাক্টরির শ্রমিকদের ঠকিয়ে কোম্পানির 1.5 কোটি টাকার দুর্নীতি করে। আমি সেটা জানতে পেরে চুপ থাকতে পারিনি। আমি তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে শুরু করি এবং সমস্ত জালিয়াতি প্রমাণের একটি ফাইল তৈরি করি, যাতে আদালতে তার বিরুদ্ধে মামলা করতে পারি। কিন্তু শেট্টি এই খবর পেয়ে তার লোকজন দিয়ে আমাকে ঘুষ নেওয়ার অভিযোগে ফাঁসিয়ে দেয় এবং গ্রেফতার করায়। আমার অফিসও লণ্ডভণ্ড করে ফেলে প্রমাণ খোঁজার জন্য। ফাইল না পেয়ে শেষে তারা পুরো অফিসটাকে জ্বালিয়ে দেয়। কয়েক মাস পর আমি জেল থেকে বের হই এবং শেট্টির উপর খুব রাগ হয়। একদিন সে যখন নির্বাচনে ভাষণ দিচ্ছিল, তখন আমি রাগে তাকে চপ্পল ছুঁড়ে মারি। এরপর আমি আর অফিসে ফিরে যাইনি। গ্রামে ফিরে এসে চাষাবাদ শুরু করি। সুভাষের সততার কথা শুনে রুদ্রের তার প্রতি সন্দেহ দূর হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। এদিকে এখনো পর্যন্ত এই কেসে কোনো বড় সূত্র রুদ্রের হাতে আসেনি। ঠিক তখনই গোবিন্দর ফোন আসে। সে বাস ডিপো থেকে কিছু জানতে পেরেছে। রুদ্র দ্রুত সেখানে পৌঁছায়। সেখানে এক অবসরপ্রাপ্ত কর্মী সুধীর নামের একজন ব্যক্তি জানায়, স্যার, আপনি যে বাস সম্পর্কে জানতে চাইছেন, সেই বাস 25 বছর আগে এই রুটে চলত, কিন্তু এক ভয়ানক দুর্ঘটনার পর সেটি বন্ধ করে দেওয়া হয়। শ্যাম নামে একজন মেকানিক আছে। সেই ঘটনার পর থেকে সে ভীষণ কষ্ট পেয়েছিল। যদি আপনি তার সঙ্গে দেখা করেন তাহলে হয়তো আরও কিছু জানতে পারবেন।
এদিকে শেট্টি সেই আগের কাগজটি নিয়ে এক পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত সংস্কৃত পাঠ করে জানান এটি গারদা পুরাণের শ্লোক। এতে লেখা আছে, যে ব্যক্তি অন্যের টাকা প্রতারণা করে আত্মসাৎ করে এবং বিলাসিতায় জীবন কাটায় তাকে নরকে ভয়ানক মৃত্যুবরণ করতে হয়, তবে সেই যন্ত্রণা তাকে পরজন্মে নয় এই জন্মেই ভোগ করতে হয়। এই কথা শুনে শেট্টি খুব আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে রুদ্র শ্যাম মেকানিকের সঙ্গে দেখা করে এবং 25 বছর আগে আসলে কি ঘটেছিল তা জানতে চায়। শ্যাম কষ্টের সঙ্গে সেই ঘটনা বলতে শুরু করে। আমি তখন ওই স্টেশনে একজন মেকানিক ছিলাম। আমার বন্ধু ভেঙ্কাটেশ ছিল সেই ডিপোর একজন ড্রাইভার। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একে অপরের বাড়িতে উৎসব করতে যেতাম। ডিপোর বাসগুলো দেখাশোনা করত প্রকাশ, মনিয়া, সংগ্রাম আর মনিরাজ। তারা অবৈধ ব্যবসা শুরু করেছিল এবং পুরনো বাসগুলো অল্প মেরামত করে আবার রাস্তায় নামিয়ে দিত। এভাবে তারা লক্ষ লক্ষ টাকা কামাতো। একদিন একটা স্কুলের বাচ্চারা 4 দিনের ট্রিপে যাচ্ছিল এবং তারা এখানকার একটি বাস বুক করে। তখন প্রকাশ আর সংগ্রাম ভেঙ্কাটেশকে বলে, এই বাসটা নিয়ে যাও। কিন্তু ভেঙ্কাটেশ বলে, শহরের মধ্যে এই বাস আমি কোনো রকম ভাবে চালাই, এর ব্রেক আর যন্ত্রপাতি ঠিক নেই। এই অবস্থায় এতগুলো বাচ্চাকে নিয়ে ট্রিপে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু প্রকাশ আর সংগ্রাম তার কোনো কথা শোনেনি। তারা এই ট্রিপের জন্য অনেক টাকা পাচ্ছিল আর বাস ঠিক করার জন্য তার খরচও করতে চায়নি। তারা ভেঙ্কাটেশকে জোর করে ওই বাসই নিতে বলে। পরদিন সকালে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে ট্রিপে যাওয়ার জন্য সেই বাসে ওঠে, আর চাইলেও ভেঙ্কাটেশ কিছুই করতে পারে না। ওই খারাপ বাসেই বাচ্চাদের নিয়ে রওনা দিতে বাধ্য হয়। এবার সব বাচ্চারা আনন্দ করে এগোতে থাকে, কিন্তু রাত হওয়ার পর হঠাৎ করে বাসের ব্রেক ফেল হয়। ভেঙ্কাটেশ বাসটা নিয়ন্ত্রণে রাখতে পারে না আর খুব ভয়ানকভাবে দুর্ঘটনা ঘটে। বাসটা খাদে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সবার মৃত্যু হয়। এই সব কিছু ঘটেছিল ওই 4 জনের লোভের জন্য। সামান্য টাকার লোভে এতগুলো নিষ্পাপ বাচ্চার প্রাণ চলে যায়। এই খবর তখন পত্রিকায়ও ছাপা হয়েছিল। আর বন্ধুরা, ওই বাসে ছিল কাভিয়া নামের সেই মেয়েটি, যে ছিল এই মেকানিক শ্যামের মেয়ে। দুর্ঘটনায় নিজের মেয়েকে হারিয়ে শ্যাম প্রচণ্ড ভেঙে পড়ে। সে কখনোই সেই ঘটনার দুঃখ ভুলতে পারেনি। কিন্তু সেই 4 নরপিশাচ এখানেই থেমে থাকেনি। নিজেদের দোষ না প্রমাণ হওয়ার জন্য তারা পুরো দোষ ভেঙ্কাটেশের ঘাড়ে চাপিয়ে দেয়। মৃতদের পরিবার ও মিডিয়াকে তারা বোঝায় ভেঙ্কাটেশ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তাই এই দুর্ঘটনা ঘটে। এই সুযোগে তারা ইন্স্যুরেন্সের টাকাও লুট করে নেয়। এদিকে যাদের সন্তান সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল, তারা রাগে ভেঙ্কাটেশের বাড়ি জ্বালিয়ে দেয়, আর তাদের বিনা দোষে ভেঙ্কাটেশের স্ত্রী আর সন্তানও প্রাণ হারায়। রুদ্র তখন শ্যামের কাছে জানতে চায়, আপনার কাছে তাদের কোনো ছবি আছে? শ্যাম অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে মাত্র 3 জনেরই ছবি খুঁজে পায়। তখন সে আরও জানায়, 2 বছর আগে শুনেছিলাম তারা 4 জনই নিজের নাম বদলে এখন অন্য পরিচয়ে বেঁচে আছে। তারা এখন শিপিং ব্যবসা করে। তাদের লিডার হলো মনিরাজ। শুনেছি তারা চিকমঙ্গলের অঞ্চলে এই ব্যবসা চালাচ্ছে, আর তাদের মধ্যে মনিয়া নামের একজন রহস্যজনকভাবে মারা গেছে। সেখানকার লোকেরা বলে সম্ভবত সেই মৃত আত্মারাই তাকে মেরেছে, যারা সেই বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। এদিকে আমরা দেখি এমিলি শেট্টি ঘুম থেকে ভয়ে জেগে ওঠে এবং তার ঘরে কাফিয়ার আত্মাকে দেখতে পাই। এর পরের দিন রুদ্র চিকমঙ্গল অঞ্চলে পৌঁছে যায়। জানতে পারে প্রকাশ এখানে রামানা নামে বাস করছে। সে ঠিকানা জোগাড় করে সেখানে যায়, কিন্তু রুদ্র পৌঁছানোর আগে কেউ একজন প্রকাশকে হত্যা করে গেছে, অর্থাৎ সে মারা গেছে। এরপর রুদ্র সেই শিপিং ব্যবসার এলাকায় যায় এবং জিজ্ঞাসাবাদের পর একটি লোককে সন্দেহ হয়। তাকে কিছু মারধর করলে জানা যায় এখানে শিপিং ব্যবসা এখন সংগ্রাম চালাচ্ছে। এবার রুদ্র তার দল সংগ্রামকে ধরতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে এক দারুণ মারামারি শুরু হয়। এই সময় কিছু অজানা লোক এসে সংগ্রামকে গুলি করে মেরে চলে যায়। অর্থাৎ কেউ তো আছে যে রুদ্রের হাতে কোনো প্রমাণ আসতে দিচ্ছে না। এরপর রুদ্র 25 বছর আগে যে এলাকায় দুর্ঘটনা ঘটিয়েছিল সেই সাকালাপুর গ্রামে যায়। সেখানকার থানা থেকে সে পুরো অ্যাক্সিডেন্টের ফাইল বের করে। সেই সময় নিহত হওয়া বাচ্চাদের ছবি, কিছু কাগজপত্র, এমনকি কিছু গুরুত্বপূর্ণ প্রমাণও পায়। রুদ্র এরপর সেই অফিসারের সঙ্গে দেখা করে যে 25 বছর আগে এই কেসটি হ্যান্ডেল করেছিল। সে জিজ্ঞাসা করে, যদি এই 4 জনের উপর সন্দেহ ছিল তাহলে আপনি তাদের ধরেননি কেন? আর এই ফাইলে চতুর্থ ব্যক্তি মনিরাজের ছবি নেই কেন? অফিসার ভয়ে ভয়ে জানায়, আমি অবসর নেওয়ার পর 10 বছর হয়ে গেছে, এখন আর কিছুই মনে নেই।
এইদিকে আমরা দেখি এসিপি নারায়ণকে। সে আরেক রাজনীতিবিদ আপ্পার সঙ্গে দেখা করতে যায়। আপ্পা জানায় এমএলএ শেট্টির উপর নজর রাখো, কারণ তার ছেলে মনু নিখোঁজ হয়ে গেছে। কিন্তু নারায়ণ এই বিষয়ে কিছুই জানত না। তাই সে নিজের সোর্সদের কল করে যাচাই করে এবং দেখে এটা সত্যি। এরপর সে আদিত্য নামে এক ইন্সপেক্টরকে ডেকে বলে, এই কেসটা নিঃশব্দে তদন্ত করো এবং রুদ্রের উপরও নজর রাখো। এদিকে রুদ্র শেট্টির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, আপনি কি মনিরাজ নামে কাউকে চেনেন? শেট্টি বলে, না, আমি এমন কাউকে চিনি না। রুদ্র কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতের বেলায় শেট্টির ফোনে ভিডিও কল আসে এক মুখোশ পরা ব্যক্তির। সে বলে, তোমার পাপের শাস্তি তোমার ছেলেকে ভোগ করতে হবে। তোমার জন্য বহু লোক প্রাণ হারিয়েছে। আসন্ন অমাবস্যার রাতে আমি তোমার ছেলেকে বলি দিয়ে সেই সব আত্মাদের মুক্ত করব। এই কথা শুনে শেট্টি আতঙ্কে কেঁপে উঠে বলে, প্লিজ আমার ছেলেকে কিছু করো না, আমি তোমাকে যত টাকা দরকার দেব। কিন্তু তখনই ফোনটা কেটে যায়। পরদিন রুদ্র এসিপি কুলকার্নির সঙ্গে দেখা করতে যায়। সে বলে, আমার সন্দেহ আছে একজন লোকের ওপর, যার নাম মুনিরাজ। কিন্তু আমরা আরও একটা শকিং ব্যাপার জানতে পেরেছি। এই কেসে কিছু প্যারানর্মাল ঘটনাও জড়িত আছে। মনে হচ্ছে এতে কিছু আত্মার হাতও আছে, যদিও এখনো কোনো প্রমাণ হাতে পাইনি। এসিপি শুনে বলে, তুমি এসব কি কথা বলছো? তুমি একজন পুলিশ অফিসার। এই জন্য রুদ্র তার এক জার্নালিস্ট ফ্রেন্ড যোশীকে ডাকে। যোশী এসিপিকে একটি ঘটনার কথা বলে। যোশী যখন নিউজ চ্যানেলে কাজ করত, রোজ ফ্লাইওভার দিয়ে যাতায়াত করত। একদিন যোশী এক মেকানিককে লিফট দিয়েছিল। দুজনেই একই রুটে যাতায়াত করত, তাই ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ওই সময় যোশী একটি ভালো নিউজ করছিল। এই জন্য ওই মেকানিক একদিন একটি বারে গিয়ে 3 জন লোককে দেখিয়ে দিয়ে বলেছিল, ওদের সাথে বন্ধুত্ব করুন, অনেক বড় ব্রেকিং নিউজ পেয়ে যাবেন। কথা মতো যোশী 15 দিন তাদের আশেপাশে ঘোরাফেরা করার পর তাদের সাথে বন্ধুত্ব করতে পারে। এরপর একদিন তাদের মধ্যে একজন যোশীকে তাদের একটি কুকর্মের বিষয়ে জানায়। সে বলে, 2 মাস আগে মুম্বাইয়ের একটি পার্টি এক সায়েন্টিস্টকে মারতে তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল। কথা মতো তারা সুযোগ বুঝে ওই সায়েন্টিস্টকে গুলি করে মেরেও ফেলে। কিন্তু ওই সময় সায়েন্টিস্টের সাথে থাকা তার ছোট্ট মেয়েটাও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই মেয়েটি ছিল এই লোকের মেয়ের বয়সী, তাই সেই গিল্ড থেকে সে বের হতে পারছে না। যোশী ওই লোকের সব তথ্য নিয়ে তার বলা জায়গা থেকে সায়েন্টিস্ট আর তার মেয়ের বডিটি উদ্ধার করে এবং ওই 3 জনকে জেলে পাঠিয়ে দেয়। এসিপি তখন বলে, এখানে ভৌতিক কানেকশন কোথায়? যোশী বলে, স্যার, খুন তো ওই 3 জনই করেছিল, কিন্তু আমাকে যে তাদের কাছে পাঠিয়েছিল সে কোনো মেকানিক ছিল না, সেই সায়েন্টিস্টের আত্মাই ছিল যে আমাকে তাদের কাছে নিয়ে গিয়েছিল। আর এই ঘটনার কথা শুনে এসিপি সুদীপ বলে, দেখো রুদ্র, যে কোনো মূল্যে শেট্টির ছেলেকে খুঁজে বের করতে হবে। এর পরদিন আমরা দেখতে পাই প্রিয়া নামের এক রিপোর্টার অফিসার আদিত্যর সঙ্গে দেখা করতে যায়। সে বলে, আমার কাছে খবর আছে, ইন্সপেক্টর রুদ্র এমএলএ শেট্টির কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তার ছেলে নিখোঁজ আর রুদ্র এই কেসটা আনঅফিসিয়ালি হ্যান্ডেল করছে। আমার মনে হয় রুদ্রই সন্দেহজনক, আপনি একটু নজর রাখুন ওর উপর। এই কথা শুনে অফিসার আদিত্য রুদ্রের প্রেমিকা দিব্যার সঙ্গে দেখা করে। সে বলে, তুমি যে রুদ্রকে বিয়ে করতে চাও তার সম্পর্কে কি তুমি কিছু জানো? ও ভালো মানুষ না, ওকে ছেড়ে দাও। কিন্তু দিব্যা বলে, আমি জানি রুদ্র ভালো মানুষ, সে কারো সঙ্গে খারাপ কিছু করতে পারে না। আপনি যা বলছেন তাতে আমার কিছুই যায় আসে না। তবে আদিত্য চলে যাওয়ার পর দিব্যার মনেও সন্দেহ জাগে। এতদিনেও রুদ্র কেন তাকে তার পরিবারের সঙ্গে পরিচয় করায়নি। এর পরের দিন দিব্যা রুদ্রের সঙ্গে দেখা করতে যায় এবং তার পরিবারের সাথে দেখা করিয়ে দিতে বলে। রুদ্র বলে, ঠিক আছে, আগামী সপ্তাহে তোমাকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেব। এরপরে দেখা যায় এসিপি নারায়ণ এবং এসিপি কুলকার্নির মধ্যে ঝগড়া শুরু হয়। তারা দুজনেই এই শেট্টি কেসটি গোপনে হ্যান্ডেল করছিল। এই ঘটনা উপরের কর্তৃপক্ষ জানতে পেরে যায় এবং এই ঝামেলার কারণে কেসটা আটকে যায়। তখন কর্তৃপক্ষ পুরো কেসটা রুদ্র এবং এসিপি নারায়ণের হাতে তুলে দেয়। এরপর রুদ্র আবার বাস অ্যাক্সিডেন্ট নিয়ে খোঁজ খবর নিতে থাকে। সে জানতে চায় সেই মনিরাজকে, যার কারণে দুর্ঘটনা ঘটেছিল। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর মেকানিক শ্যাম মনিরাজের একটি ছবি খুঁজে পায় এবং রুদ্র সেই ছবি নিয়ে এসিপি নারায়ণের কাছে যায়। এখানেই গল্পে বড় একটা টুইস্ট আসে। ছবিতে দেখা যায় মনিরাজ আর কেউ নয়, এমএলএ শেট্টি। 15 বছর আগে সে গুজরাটে গিয়ে গা ঢাকা দেয়। সেখানে প্রচুর টাকা কামিয়ে সে আবার মাইসোরে ফিরে আসে। তারপর টাকার জোরে রাজনীতিতে ঢুকে এমএলএ হয়ে যায়। এই সব সত্য শুনে এসিপি নারায়ণও হতবাক হয়ে যায়।
এদিকে শেট্টিকে দেখা যায় মুখোশ পরা সেই ব্যক্তি তাকে ফোন করে বলে, তোমার ছেলেকে আমি ছেড়ে দেব, কিন্তু তোমাকে একা আমার বলা ঠিকানায় আসতে হবে। তুমি যা অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। তাই ছেলের জন্য শেট্টি একাই গাড়ি নিয়ে বের হয়। তার কিছুক্ষণ পর রুদ্র যখন শেট্টির বাড়িতে পৌঁছায় তখন শেট্টি বাড়িতে ছিল না। তার স্ত্রী রুদ্রকে এক টুকরো সংস্কৃত লেখা কাগজ দেখায়। তখন রুদ্র তার গুরুকে ফোন করে জানতে চায় সেটা কি। গুরু বলে, এটা গারোতা পুরাণের শ্লোক, যেখানে বলা আছে যে ব্যক্তি অন্যদের উপর অত্যাচার করে, লুটপাট করে আর নিজের বিলাসিতায় জীবন কাটায়, তাকে অমাবস্যার রাতে বলি দিলে তার কারণে যারা মারা গিয়েছিল তাদের আত্মারা মুক্ত হয়। এখন রুদ্র সব বুঝে যায়। অন্যদিকে সাকালাপুর থানায় দেখা যায় শেট্টির ছেলে মনু খুব খারাপ অবস্থায় উদ্ধার হয়। খবর পেয়ে রুদ্র সেখানে গিয়ে মনুকে ডাক্তার দেখিয়ে এমএলএ শেট্টির বাড়িতে পৌঁছে দেয়। রাতে রুদ্রর কাছে তার মায়ের কল আসে। সে সব খুলে বলে 1 কোটি টাকা নিয়ে এমএলএ খুনির আস্তানায় গিয়েছে এবং তখন থেকে আর ফিরে আসেনি। এর পরের দিন দেখা যায় এক পাহাড়ি রাস্তায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় এমএলএ শেট্টির মৃত্যু হয়েছে। আর বন্ধুরা, ঠিক এই জায়গাতেই 25 বছর আগে সেই বাসটির দুর্ঘটনা ঘটেছিল। তারা এমএলএর লাশ খুঁজতে থাকে, কিন্তু লাশ খুঁজে পায় না। একজন চায়ের দোকানে আসে এবং জানায় সে গতকাল একটি বাস এখানে দেখেছে, যার মধ্যে অনেক লোক ছিল। রুদ্র যখন তাকে কাবেরী ট্রাভেলসের ছবিটা দেখায়, সে বলে হ্যাঁ, এই বাসটাই ছিল এবং এই লোকেরাই এই বাসে ছিল। এটা শুনে সবাই হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে সম্ভবত এই আত্মারাই প্রতিশোধ নিয়েছে। রুদ্র এই তথ্য কমিশনারকেও জানায় এবং কমিশনার বিশ্বাস করে নেয়। বাইরে আদিত্য বসেছিল। সে সব শুনে মনে করে হয়তো এটাই সত্যি, আর সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি পুলিশ অফিসারের একটি প্রেস মিটিং হচ্ছে। এসিপি নারায়ণ জানায় পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে এমএলএ শেট্টির মৃত্যু হয়েছে, তবে এখনো পর্যন্ত তার দেহ খুঁজে পাওয়া যায়নি। আমাদের দল তদন্ত চালিয়ে যাচ্ছে। আর এখানেই সেই দৃশ্যটি কেটে যায়। এরপর আমরা দেখি রুদ্র তার প্রেমিকা দিভিয়াকে একটি অনাথ আশ্রমে নিয়ে এসেছে। সেখানে সে বলে, তুমি আমার পরিবারকে দেখতে চেয়েছিলে না? এরাই আমার পরিবার। আমি একজন অনাথ, আর এই মানুষগুলোই আমার পরিবার। আমি এখানেই বড় হয়েছি। তখন আমরা আশ্রমে রুদ্রের সেই সব বন্ধুদেরকেও দেখি যারা একই অনাথ আশ্রমে বড় হয়েছে এবং এখন রুদ্র ও তারা মিলে সেই আশ্রমটি চালাচ্ছে। এইসব দেখে দিব্যার খুব ভালো লাগে। তার চোখে রুদ্রের প্রতি ভালোবাসা এবং সম্মান আরও বেড়ে যায়। কিন্তু এর পরেই আসে একটি বড় টুইস্ট। গতরাতে যখন এমএলএ শেট্টি সেই ঠিকানায় পৌঁছায়, তখন দেখা যায় মুখোশ পরা সেই ব্যক্তি আর কেউ নয়, রুদ্র নিজেই। রুদ্র শেট্টিকে বলে, আজ আমি তোর সব পাপের শাস্তি দেব। তোর কনস্ট্রাকশন কোম্পানির তৈরি স্কুলটা মাত্র 5 বছরে ভেঙে পড়েছিল, যার কারণে অনেক শিশুর মৃত্যু হয়। তুই বেআইনিভাবে বাস চালাতি, আর 25 বছর আগে তোর কারণে বাস দুর্ঘটনায় বহু শিশু ও সাধারণ মানুষ মারা যায়। সেই বাসের ড্রাইভার ভেঙ্কটেশ আর কেউ নয়, সে ছিল আমার বাবা। আর আমি রুদ্র আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এবং সেই সব মৃত শিশুদের ন্যায় পাইয়ে দিতে এই সব কিছু পরিকল্পনা করেছি। তখন রুদ্র ঠিক এমএলএকে মেরে ফেলবে, এমন সময় শেট্টির লোকেরাও সেখানে চলে আসে। কিন্তু রুদ্র একে একে সব লোককে অস্ত্র দিয়ে হত্যা করে ফেলে। স্কুলে মারা যাওয়া এক ছাত্রীর বাবা ছিল একজন বায়োলজি প্রফেসর। রুদ্র ওই প্রফেসরকে দিয়ে একটি সাপের বিষের ইঞ্জেকশন নিয়ে আসে এবং সেই ইঞ্জেকশনটি শেট্টির শরীরে ইনজেক্ট করে দেয়, যাতে সে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। এরপর রুদ্র এমএলএ শেট্টির দেহ তার গাড়িতে তুলে সেই জায়গায় নিয়ে যায় যেখানে বাস দুর্ঘটনাটি ঘটেছিল এবং সেই গাড়িটিকে খাদে ফেলে দেয়, যাতে সবাই ভাবে এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু। তারপরই আমরা দেখি সেই বাসে থাকা কাব্যা নামের এক মেয়ের আত্মা রুদ্রকে ধন্যবাদ জানায়, কারণ সে এমএলএকে মেরে তাদের সুবিচার করেছে এবং সেই সাথে সেই সমস্ত আত্মারা মুক্তি পায়। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মনু কিভাবে 25 বছর আগে ধস হয়ে যাওয়া বাসে কাব্যার সাথে চলে গেল? আসলে এই বাসের বিষয়ের পুরো প্ল্যানটাও রুদ্রই সাজিয়েছিল। রুদ্র সেদিন মনুর বন্ধুদেরকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। রুদ্র আগে থেকেই জানতো এরা দুজন ড্রাগস নেয়, তাই রুদ্র ওই 2 ছেলেকে পরিবারের ভয় দেখিয়ে বলে, এখন থেকে আমি যা বলবো, যেভাবে বলবো, তোমরা সেভাবে কাজ করবে। তাই রুদ্রর কথা মতোই মনুর সাথে কাফিয়ার রিলেশন এবং কাবেরী এক্সপ্রেসের বাসের কথাটিও তারা বলেছিল। তবে রুদ্র জানতো যে তার এই কথা হয়তোবা সবাই বিশ্বাস করবে না, তাই এসিপিকে বিশ্বাস করানোর জন্য রুদ্র যোশীকে ডেকেছিল, কারণ যোশী রুদ্রেরই টিমের একজন।
চোশিও যে গল্পটি বলেছিল সেটাও তাদের বানানো গল্প ছিল। এমনকি অ্যাক্সিডেন্ট স্পটে থাকা ওই চা বিক্রেতাও রুদ্রর কথা মতোই মিথ্যা গল্প সাজিয়েছিল। রুদ্র নিজেই তার এক সহযোগীকে বলে আদিকে ডিস্ট্র্যাক্ট করতে, যাতে সে তদন্তে বাধা না পায়। তাই সেই সাংবাদিক মেয়ে বন্ধু সেজে আদিত্যর সামনে আসে এবং তাকে বিভ্রান্ত করে। অল্প কথায় বলতে গেলে রুদ্র শেট্টির উপর প্রতিশোধ নিতেই তার সহযোগীদেরকে নিয়ে একটি টিম বানিয়ে পুরো প্ল্যান করে কাজটি করেছে। সে চাইলে শেট্টির এনকাউন্টার প্রথমেই করে ফেলতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ তার নামে এমনিতেও এনকোয়ারি হয়েছিল আর তাকে ট্রান্সফারও করা হয়েছিল। তাই সে এই পুরো প্ল্যানটা করে সেটা সফল করে। এরপর আমরা দেখি কয়েক মাস পরে রুদ্র বিয়ে করে এবং সে তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে এবং এভাবেই এই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল এই দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভিটি খুবই ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।